আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অ্যাবসলিউটলি এ পলিটিক্যাল রেটরিক। রেটরিক একটি ইংরেজি শব্দ। এটি হলো আপনি যখন শব্দমালা বা বাক্যের চাতুর্যে কোনো একটি বিষয়কে উপস্থাপন করেন নাটক হিসাবে, রূপকল্প হিসাবে, বিকল্প উদাহরণ হিসাবে, মানুষকে আশা যোগানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য, এরকম অসংখ্য বিষয়। এই জন্য হয় কি, এটিকে আপনি বলতে পারেন কথার কথা, হালকা কথা, অপ্রয়োজনীয় কিন্তু শুনতে ভালো লাগে। তারপর অনেকটা নাটক সিনেমার মতো। আপনি জানেন যে এখানে নায়ক মারা যাননি, কিন্তু আপনার কান্না আসছে। আপনি জানেন যে নায়িকা নায়কের গলা ধরে অভিনয় করছে, প্রেমের অভিনয় করছে সুচিত্রা উত্তমের সঙ্গে, মীনা কুমারী সেই ধর্মেন্দ্রের সঙ্গে, রাজকুমারের সঙ্গে, দিলীপ কুমারের সঙ্গে, আর আপনি ভীষণ রকম আবেগ আপ্লুত রেখা অভিনয় করছেন উমরাও জান সিনেমাতে পতিতার চরিত্রে। আপনি তার জীবনের সেই সকরুণ দৃশ্য কাহিনী শুনে আপনি 3 দিন ঘুমাতে পারলেন না। কিন্তু আপনি জানেন যে সবই মিথ্যা কথা, একদম 100% মিথ্যা কথা, কিন্তু আপনাকে সেই মিথ্যা এমনভাবে আড়ালিত করে, সেই কাহিনী আপনাকে এমনভাবে বিমুগ্ধ করে যে আপনি ভুলতে পারবেন না, কখনো ভুলতে পারবেন না। তদ্রূপ রাজনীতিতে কিছু রেটরিক আছে, কিছু গল্প আছে যেগুলো সিনেমার গল্পকেও হার মানায়। আমাদের দেশে যে রাজনীতিগুলো হয়, রাজনৈতিক দলগুলো যদি তার কর্মকাণ্ডকে নিয়ে অর্ডিনারি মানুষের মতো চিন্তা করতেন, তাহলে বিএনপি কখনো ক্ষমতায় ফিরে আসতে পারত না। এই 17টি বছর যেদিন তারেক জিয়া বাংলাদেশে এলেন, তার একদিন সেই দিন পর্যন্ত, অর্থাৎ উনি এয়ারপোর্টে নেমে 300 ফিটে এসে যখন বক্তব্য দিলেন, ইয়েস আই হ্যাভ এ প্ল্যান, তখন আমরা বুঝলাম যে তিনি বাস্তব। এর আগ পর্যন্ত বিএনপির যত কথা, যত কর্ম, যা কিছু আছে সবই ছিল পলিটিক্যাল রেটরিক। যেমন তারেক জিয়া আসবেন, পলিটিক্যাল রেটরিক, নেতারা বলতেন। তারপর শেখ হাসিনার পতন হবে, শেখ হাসিনা পালানোর জায়গা পাবেন না, পলিটিক্যাল রেটরিক ছিল, তখন কোনো বাস্তবতা ছিল না। এরপর আন্দোলন হবে, কঠিন আন্দোলন, আপনার আগামী ঈদের পর, রোজার পর, বর্ষার পর, ডিসেম্বর মাসের পর, ছেলেদের পরীক্ষা, মেয়েদের পরীক্ষা, পরীক্ষা শেষ হলে এসএসসি পরীক্ষার পরেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল রেটরিক। আমরা হাসাহাসি করেছি, কিন্তু বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী এই রেটরিকের উপরে কিন্তু তারা বেঁচে ছিল। আর তারা যদি সেই রেটরিকটা না করতে পারত, বেঁচে না থাকতে পারত, তাহলে আজকে বিএনপি যে ক্ষমতা লাভ করেছে এটি কোনোদিন সম্ভব ছিল না। সিমিলারলি 75-এর 15 আগস্টের পর আওয়ামী লীগের সব শেষ, বাকশাল, বঙ্গবন্ধু নাই, বাকশাল নাই, নেতারা সব পালিয়ে গেছেন ভারতে। এখন যেভাবে পালিয়েছেন ঠিক একইভাবে পালিয়েছেন, কিন্তু তাদের একটা রেটরিক ছিল। ওই সময়তে যারা পড়াশোনা করেছেন আপনারা দেখবেন, বাঘা সিদ্দিকী আসছে, বাংলাদেশ কাঁপছে। ছোট ছোট পত্রিকায় সেই টেলিগ্রাম বের করত, কাদের সিদ্দিকীর সেই কলকাতা থেকে আসবে এবং বাংলাদেশ দখল করবে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে, রেটরিক। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে, দ্যাট ওয়াজ এ রেটরিক। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, মুক্তিযুদ্ধ আবার শুরু হবে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, ইটস এ রেটরিক। রাজনীতির কল্পকথা, গল্পকথা, কিন্তু এই গল্পের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ মাত্র 6 বছরের মাথায় দেশে ফিরে এসেছিল। 75-এর 15 আগস্টের পর সেই 1981 সনে শেখ হাসিনা ফিরে এসেছিল 6 বছরের মাথায়, আর আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিল উইদিন 6 মান্থ। এখনো একই অবস্থা।
অসংখ্য পলিটিক্যাল রেটরিক চলছে পরস্পর বিরোধী। এক পক্ষে বলছে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না, বাংলাদেশের মানুষ শিয়াল কুকুরের নাম নেবে কিন্তু আওয়ামী লীগের নাম নেবে না। এরপরে আপা আসবেন না, আপা মরে গেছেন, ক্যান্সার হয়েছে। তারপর জয় কোনোদিন আসবে না, পুতুল কোনোদিন আসবে না। তারা দেশ থেকে টাকা টুকে নিয়ে সারা দুনিয়াতে তারা বিলাসবহুল আবাস গড়ে তুলছে, সেগুলো বাদ দিয়ে তারা কি জেল খেটতে আসবে? তারা কি পাগল? তাদের কি পাগলে কামড়িয়েছে? দিস ইজ এ হিউজ পলিটিক্যাল রেটরিক এগেনস্ট আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের রেটরিক গুলো কি? আওয়ামী লীগের যে রেটরিক, সেই রেটরিক হলো আপা ডিসেম্বর মাসে আসবে, আপা আসলে তারেক রহমান পালিয়ে যাবে, আপা আসলে বিএনপি সব লোক পালিয়ে যাবে, জামাতের লোকজন সব আত্মহত্যা করবে, সব গর্তে ঢুকবে। এবং এরা আওয়ামী লীগের তো ভারতে পালানোর জায়গা ছিল, এদের কোথাও কোনো পালানোর জায়গা পাবে না। সুন্দরবনে যারা ঢুকবে তারা বাঘের কামড়ে মারা যাবে, বান্দরবনে যারা ঢুকবে তারা বান্দরের কামড়ে মারা যাবে, খাগড়াছড়িতে যারা ঢুকবে তারা মশার কামড়ে মারা যাবে, ম্যালেরিয়া হবে। পদ্মা নদীতে যারা পাড়ি দেওয়ার চেষ্টা করবে তারা কুমিরের কামড় খাবে, কুমিরে তাদেরকে খেয়ে ফেলবে। এই যে কথাগুলো আওয়ামী লীগের লোকজন নানাভাবে বলছে, ইটস এ রেটরিক। তাদের বেঁচে থাকার এটি একটি অবলম্বন। এটা কতটা বাস্তব একটা উদাহরণ দেই। প্রচন্ড শীতের মধ্যে বরফ গলা নদীতে একজন লোক ডুবে গেল, সবাই মারা গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে একটি লোক মরেনি, সে ভেসেছিল। তো উদ্ধারকারীরা যখন তাকে উদ্ধার করলো, সবাই বলল যে সবাই মরে গেল, তুমি বাঁচলে কি করে? এই শীতের মধ্যে যেখানে বরফ গোলা পানি, সেখানে এতক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়। তো সে বলল যে আমি অনেক দূরে একটি প্রদীপ দেখেছিলাম, টিম টিম করে সেই প্রদীপ জ্বলছিল, এবং আমি কল্পনায় সেই প্রদীপটিকে আমার কাছে নিয়ে এসেছিলাম, এবং সেই প্রদীপের যে আগুন, সেই আগুনটি আমি উত্তাপটি আমি অনুভব করতে পেরেছিলাম। ফলে এই প্রচন্ড বরফের মধ্যেও আমার শরীর হিমশীতল হয়ে যায়নি। এই হলো রেটরিক বা স্বপ্ন দেখার কিংবা বেঁচে থাকার অবলম্বন। আমাদের মস্তিষ্কে এক ধরনের মানে রস তৈরি হয়। বাজে চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা করবেন, আপনি রোগাক্রান্ত হয়ে পড়বেন। এই যে আমাদের দেশের যে ডায়াবেটিস, ক্যান্সার, এর 99% কারণ হলো ফ্রাস্ট্রেশন। আবার একইভাবে যদি আপনি মনোজগতে নিজেকে আলোকিত করতে পারেন, ভালো চিন্তা করতে পারেন, আপনার একেবারে ক্যান্সার মানে অটোমেটিক্যালি আপনার দেহ থেকে চলে যাবে। আপনি 80 বছর বয়সে নতুন যৌবন ফিরে পাবেন। আবার আপনি যদি নেতিবাচক চিন্তা করেন, 17 বছর বয়সে আপনি 80 বছরের বৃদ্ধ হয়ে যাবেন। তো সেক্ষেত্রে রাজনীতিতে এই যে কল্পনার শক্তি, যে রেটরিক, এই রেটরিক ছাড়া রাজনৈতিক দলগুলো কখনো বাঁচতে পারে না, তাকে বেঁচে থাকতে হয়। বিএনপি এখন ক্ষমতা আছে, সে যদি চিন্তা করে আওয়ামী লীগ আসবে, সে মরে যাবে। ফলে আওয়ামী লীগ বিরোধী রেটরিক তাকে তৈরি করতে হবে বেঁচে থাকার জন্য। আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায়, অস্তিত্ব বজায় রাখতে চায়, তাকেও তার জন্য গল্প লিখতে হবে, ইতিহাস লিখতে হবে, নাটক লিখতে হবে, গান বাজাতে হবে, তারপরে আহা বাংলাদেশ লিখতে হবে, বায়োস্কোপ তৈরি করতে হবে, নানা রকম। এই যে পলিটিক্যাল রেটরিক, সেই রেটরিক এখন আমাদের রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, এটা প্রবল বেগে তারা চালাচ্ছেন। এবং দুটো রাজনৈতিক দল এই রেটরিক এই মুহূর্তে করতে পারছে না। জামাত তৈরি করতে পারছে না, আর এনসিপি কোনো রেটরিক তৈরি করতে পারছে না। প্রতিপক্ষের বিরুদ্ধেও করতে পারছে না, নিজেদের জন্য পক্ষেও করতে পারছে না। ফলে দুটো দল এই গত 6 মাসের মধ্যে আপনি চিন্তা করেন, বিএনপি আসার পরে তারা অন্তত 100 মাইল পেছনে চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা জীবন তিনি রেটরিক তৈরি করেছেন নিজের জন্য, প্রতিপক্ষের জন্য, এবং ক্ষমতায় আসা পর্যন্ত তার সেই রেটরিক ছিল। কিন্তু 2025 সনের আগস্ট মাসের পর থেকে তার সেই রেটরিক বন্ধ হয়ে গেছে। এখন ডে বাই ডে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় স্বজন, লোকজন সবগুলো মনে হচ্ছে যে মারাত্মক কোনো ব্যামোতে আক্রান্ত হয়েছেন।
তাদের চেহারার মধ্যে যে বিষণ্ণতা দেখা দিয়েছে, সেই বিষণ্ণতা আওয়ামী লীগের মধ্যে নেই। তারা একটার পর একটা রেটরিক তৈরি করে যাচ্ছে নিজেরা, নিজেদের লোকজনের মাধ্যমে। একেবারে তার সর্বশেষ যে উদাহরণটি, যেটি বলে শেষ করব, সেটি হলো ভারতের যেটা সবচেয়ে পাওয়ারফুল, যাকে বলা হয় জেমস বন্ড। এই মুহূর্তে ভারতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি হলেন জনাব অজিত দোভাল। তাকে নিয়ে গল্প, কাহিনী, উপন্যাস থেকে শুরু করে রেটরিক, সিনেমা, কোনো কিছুর অভাব নেই। সেই মানুষটি চীনে গেছেন। কেন তিনি চীনে গেছেন? হাজারো কারণ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের লোকজন বলছেন যে আপার ডিসেম্বর মাসে যা আসবে ওই বিষয়ে চীনের সঙ্গে আলাপ আলোচনা করতে গেছেন। এবং এটা এত সিরিয়াস যে এটা শুধুমাত্র অজিত দোভাল সেখানে গেছেন, আর সেখানকার নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা বা প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা কর্তা ব্যক্তি তা নয়, স্বয়ং অজিত দোভালের সঙ্গে এই মিস্টার শি জিনপি, তো তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রেসিডেন্ট। এবং এটা এত গুরুত্বপূর্ণ, অজিত দোভাল তাকে এমন সুন্দরভাবে বুঝিয়েছে যে বাংলাদেশ আসলে শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়। চীনের পিঠের চামড়া থাকবে না, ভারতেরও থাকবে না। পরে আপনি আমিররা যে যুদ্ধ করেছে এগুলো পরে, এগুলো ভবিষ্যতে করা যাবে। আপনাদেরও প্লেন আছে, আমাদেরও প্লেন আছে, জায়গা আছে, সৈন্য সামর্থ্য আছে। এগুলো না করলে তো আপনিও টিকতে পারবেন ক্ষমতাতে, আমরাও পারবো না। ওগুলো আমাদের করতে হবে। কিন্তু এই মুহূর্তে যে সমস্যা হচ্ছে, আমেরিকা তো বাংলাদেশে ঢুকে যাচ্ছে। কাজে এই আমেরিকাকে ফিরাতে হলে, বাংলাদেশে তো জঙ্গিবাদ ঢুকে যাচ্ছে, আইএসএস ঢুকে যাচ্ছে। ওই আইএস গুলো করবে কি এখান থেকে দল বেঁধে আপনার উইঘুরে চলে যাবে। উইঘুরে মুসলিমদের সাথে মিশে আপনার পুরো দেশ শেষ করে ফেলবে। ওরা আমাদের সেভেন সিস্টার গুলো দখল করে ফেলবে, কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, এই ধরনের ক্ষমতায় বলে হচ্ছে। আসেন আগে এই সমস্যাটা সমাধান করে নেই। তো মিস্টার শি বলতেছেন যে আসলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে ফেস টু ফেস আলাপ করা লাগবে। আবার শেখ হাসিনার সাথে আলাপ করতে পারে। শেখ হাসিনার যে ঘাড় তারা, আমরা এখন তার সঙ্গে অনেক কথাবার্তা বললাম, তাকে উপকার করলাম, 2 দিন পরে সে সেই উপকার পেয়ে আবার আমাদের ভুলে গেল। ফলে ওই ভুল আর করা যাবে না, তার সঙ্গে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের আসতে হবে। কাজে আমি দিল্লিতে আসতেছি, শেখ হাসিনা জির সাথে দেখা করব। এরকম একটা গল্প, এরকম একটা উপন্যাস, এরকম একটা কাহিনী তৈরি করে আওয়ামী লীগের লোকজন ভীষণ রকম প্যাপু করে বাজাচ্ছে, বগল বাজাচ্ছে। এবং তারা খুব খুশি যে মিস্টার শি এখন দিল্লিতে আসতেছে, শেখ হাসিনার সঙ্গে তার সাইড লাইনে বৈঠক হবে। ভালো কথা, রাখেন এই প্লট। আর একটা প্লট, জয়শঙ্কর তিনি রাশিয়াতে গেছেন। কেন গেছেন? তার বিএনপির উপর খুব রাগ। তারা বিএনপিকে সমর্থন দিতে চেয়েছে, কিন্তু বিএনপি প্রতিটা মুহূর্তে ভারতকে অপমান করেছে, জয়শঙ্করকে অপমান করেছে, নরেন্দ্র মোদীকে অপমান করেছে, এবং সর্বশেষ তারা সেই দিল্লিতে এলো না। দিল্লিতে না এসে এরকম একটা রাজনৈতিক প্রোটোকলকে তারা নষ্ট করে দিল, তছনছ করে দিল। ফলে হবে না, এদের দেওয়া হবে না। আমাদের সেই আপাকেই লাগবে, আমাদের সেই আওয়ামী লীগই লাগবে। আমাদের পরীক্ষিত বন্ধু, ভুল ভ্রান্তি আছে। এই অনেক ঘরের ছেলেও অনেক সময় বেয়াদবি করে, ভুল ভ্রান্তি করে, আমরা তাদেরকে শাসন করি, শাসন করার পর আবার বুকে জড়িয়ে নিই। কাজে আওয়ামী লীগ যে ভুল ভ্রান্তি করেছে তারাও বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি। আসেন আমরা এখন মিলেমিশে থাকি। এখন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে। চীনে মোটামুটি অজিত দোভাল গেছে, কাজেই এখন রাশিয়াকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর আমাদের আর কোনো সমস্যা থাকে না। আমেরিকা আমাদের ঘোড়া ডিম কিছুই করতে পারবে না। আর এই আলোচনা করার জন্য মিস্টার পুতিন সেখানে গেছেন। আর পুতিন তো এমনি শেখ হাসিনাকে অনেক ভালোবাসেন, জয়কে ভালোবাসেন, পুতুলকে ভালোবাসেন, যাদের সঙ্গে তার একটা পারিবারিক সম্পর্ক। তো সেখানে জয়শঙ্করের মতো এরকম একজন ঝানু লোক যখন সেখানে গেছেন, কাজী পুতিন বলছে যে বাবা গো, তোমরা সব করো, দরকার হলে আমি 7ম নৌবহর পাঠিয়ে দেবো, আবার 8ম নৌবহর আবার পাঠাবো, যত ড্রোন আছে সব পাঠাবো, যত যুদ্ধ আমাদের এখন হচ্ছে ইউক্রেনে, ডাজ নট ম্যাটার। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য আমরা সেই 1971 সালে বঙ্গবন্ধু তার পিতাকে সমর্থন দেওয়ার জন্য আমরা যে ধরনের ভূমিকা নিয়েছি, আবার সে একই ভূমিকা নেবে। কোনো চিন্তা করো না, যাও নাকে তেল দিয়ে ঘুমাতে থাকো। এই যে রেটরিক, এই রেটরিক নিয়ে আপনি দেখেন আওয়ামী লীগের লোকজন কি খুশি। তাদের সবার চেহারা সুন্দর হয়ে গেছে। যার মুখ লম্বা ছিল সেটা গোল হয়ে গেছে, যার মুখ গোল ছিল সেটা কিঞ্চিত লম্বা হয়ে গেছে, যার চেহারা ঐশ্বরিয়া রায়ের মতো ছিল তার চেহারার মধ্যে শাবানা আজমি কিংবা ধরুন সুচিত্রা সেনের একটা আবহ চলে আসছে। যার চেহারা সুচিত্রা সেন, শাবানা আজমির মতো ছিল, সেই চেহারাগুলো সেই মীনা কুমারী, বৈজন্তীবালা তাদের মতো হয়ে গেছে। এই যে পলিটিক্যাল রেটরিক, সেই রেটরিকগুলো আপনাদের বর্ণনা করলাম। কেমন লাগলো? যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ,
আর যদি ভালো না লাগে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।